সন্ধ্যার দিকে আমি আর কিশোরী গিয়েছিলাম তারানাথের বাড়ি। দেখি উনি কলকাতায় তামাক সেজে হুঁকো খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমাদের পায়ের শব্দ পেয়ে উনি খোলা দরজা দিয়ে মুখ বাড়িয়ে খুশির চোটে বলে উঠলেন, আরে আরে, তোমরা যেই সন্ধ্যের দিকে আসবে কল্পনা করিনি। খুব একটা বেশি তো আসো না এইদিকে এখন। তা ব্যাপার কি শুনি? কিশোরী হেসে উত্তর দিল, না না ঠাকুরমশাই, ইচ্ছাকৃতভাবে আসি না তেমনটা নয়। আসলে আপিসের এতই চাপ থাকে যে ইচ্ছা থাকলেও আসতে পারি না। কেননা আপনার মুখ থেকে শোনা গল্পগুলো এই বাদলার দিনে বেশ সুন্দর লাগে। আসলে ইচ্ছা ছিল আজকে এই বৈশাখ মাসের এই আসন্ন ঝড় বৃষ্টির সন্ধ্যায় আপনার কাছে একটু ঢু মেরে যাই। ফলেই আমি আর বিভূতি দুজন মিলেই আপিস ফেরত সোজা চলে এলাম। আর দেখুন সাথে করে কি এনেছি। আমি আর কিশোরী বাড়ির মধ্যে প্রবেশ করলাম। কিশোরী চাঙারিটা তারানাথকে দেখালো। তারানাথ চারিকে ডেকে বলল, চারিমা, বলি শোন, এই দিক পানে একবার আয়। কি বাবা? চারি বৈঠকখানার ঘরে প্রবেশ করতেই তারানাথ তার হাতে চাঙারিটা দিয়ে বলল, যা ভালো করে মুড়ি মেখে নিয়ে আয়, আর হ্যাঁ, সাথে পারলে চা নিয়ে আসবি। একটু পরে এই বৃষ্টি শুরু হয়ে যাবে, দ্রুত দে এইগুলো। চারি চলে গেল। এইবার আমি নড়ে চড়ে বলে উঠলাম, ঠাকুরমশাই, আপনি তো বহুদিন হলো তন্ত্রমন্ত্র সাধনার সাথে লিপ্ত থেকে একটা নয় বহু গ্রামের পর গ্রাম ঘুরেছেন, তাই বাদলা দিনে কোনো একটা অভিজ্ঞতা বলুন না। আছে আছে, অনেক অভিজ্ঞতা আছে বুঝলে। আমার এই বিচিত্রময় ভবঘুরে জীবনে এমন অনেক অভিজ্ঞতাই আছে যেগুলো আমি কাউকে কোনো দিনও বলিনি। তোমাকে যেমন বলেছিলাম মধু সুন্দরী দেবীর কাহিনী, সেটা কিন্তু কিশোরী জানে না। তেমনি খুব ঘনিষ্ঠ ছাড়া এমন কেউ নেই যে আমার জীবন সম্বন্ধে বেশি কিছু জানে। তবে তোমাকে নিরাশ করব না। এতটা পথ আশা করে যখন এসেছো, তখন শুনে যাও আমার এই কাহিনী। এমন সময় কালবৈশাখীর ঝড় শুরু হলো। সেই বৃষ্টির দাপট ক্রমেই বেড়ে চলল। ঘরের মধ্যে জ্বলতে থাকা জ্বলন্ত হ্যারিকেনের শিখাটা তারানাথ মৃদু উস্কে দিয়ে বলতে শুরু করলো, তাল সোনাপুর গ্রামের নাম শুনেছ তোমরা? আমি ঘাড় নেড়ে জানালাম যে জানি না। তারানাথ কলকেতে গুরুপ গুরুপ করে টান দিতে দিতে বলল, সেইবার এইরকমই এক ঝড় বৃষ্টির রাতে আমি একা পথ দিয়ে হাঁটছিলাম। সদ্য শ্মশানে একটা দুষ্ট কাপালিককে দমন করেছি। তারপর সেইখানেই অন্যত্র একটা অংশে আমি নিজের গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করে একটু আধ্যাত্মিক শক্তি বাড়িয়ে নিচ্ছিলাম। শ্মশানে একটা জপ শুরু করে অন্তত দিন 15 থাকতেই হয়। ফলে আমি ওই শ্মশানে থেকে 15 দিন পর বেরিয়ে কাছেই একটা মুদির দোকান থেকে কিছু মুড়ি আর গুড় কিনে খেয়ে পথ চলা শুরু করি। চলতে চলতে খেয়াল নেই, হঠাৎ করে শুরু হলো ঝড়। এইসব কালধ্বংসী ঝড়ের দাপটে মাথায় ছাদ না থাকলে মানুষ বেঘোরে প্রাণ হারায়। ফলেই আমি দেখলাম আমার সামনে ধুধু মাঠ, কোনো দিকে একটা কুড়ে ঘর কিংবা একটা মন্দির নেই যেখানে থাকতে পারি। শ্মশান ফেলে এসেছি অনেক দূর, কাছে পিঠে এমন কোনো বাড়িঘর নেই যেখানে একটু আশ্রয় নিতে পারবো। অনেকটা পথ দৌড়ে একটা গাছতলায় আশ্রয় নিলাম, বৃষ্টির দাপট থেকে মাথাটা বাঁচাবার জন্য। কিন্তু তারপরই করাত করে বাজ পড়ল কোথাও, আর আমি দেখলাম দিকবিদিক আলোতে উদ্ভাসিত হয়ে উঠল। আর সেই আলোতেই দেখলাম যে দূরে একটা প্রাসাদ সমবাড়ি। বাড়িটা যে জমিদার বাড়ি সেই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। আমি আর কাল বিলম্ব না করে মহাকালের নাম নিয়ে ওই বাড়ির পথেই চলতে শুরু করলাম। বাড়িটা যতটা কাছে বলে ভেবেছিলাম আদৌ ততটা কাছে নয়। চলতে চলতে অনেকখানি পথ আমাকে অতিক্রম করতে হলো। বাড়ির কাছে গিয়ে যখন পৌঁছলাম তখন দেখলাম মস্ত একটা পায়ে চলার মেঠো পথ, আর ওই মেঠো পথের ওপর দিয়ে একটা পালকি আমার সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে 4 জন বেহারা।
এইবার কিশোরী জিজ্ঞাসা করলো, বলছেন কি ঠাকুরমশাই, ওই বৃষ্টির মধ্যে দিয়ে 4 জন বেহারা পথ চলছিল? এ তো অবিশ্বাস্য। তারানাথ এইবার মৃদু হেসে কলকেতে টান দিল। তার ওই হাসির রকম দেখে বুঝলাম যে ওই হাসি কোনো বৃদ্ধ পিতামহ তার ছেলে মানুষ নাতির কাণ্ড দেখেই একমাত্র হাসতে পারে। তারানাথ এইবার বলল, ওই করেই তখনকার দিনের গরিব মানুষরা জীবিকা নির্বাহ করত। আর পয়সার জন্য ঋতু কোনো বাধাই নয়। এক একজন চাষিকে দেখলে বুঝতে পারতে সোনার ফসল ফলানোর জন্য নিশিদিন কি পরিশ্রমটাই না করে। তার ফলেই তুমি ওই দুমুঠো অন্ন জোগাড় করতে পারো। চাষিদের উপমা এই জন্য দিলাম কেননা এই গল্পেতে তাদের একটা বড় ভূমিকা আছে। আমি ওই পালকি বাহকদের পিছু পিছু জমিদার বাড়ির পথ ধরে চলতে লাগলাম। জমিদার বাড়ির সমস্তটাই সাদা বর্ণের। বাড়িটার জৌলুস দেখে বুঝতেই পারছিলাম যে কতটা সচ্ছল এই জমিদার বাড়ির গৃহস্বামী। পালকি বাহকের দল অন্যদিকে চলে গেল। আমি মূল ফটক থেকে দেউড়িতে প্রবেশ করলাম। ঢুকে দেখি যে একজন ব্যক্তি গড়গড়ায় তামাক খাচ্ছেন। দেখে মনে হলো তিনি জমিদার বাবু। আমি 2 হাত জোর করে প্রণাম করলাম। প্রণাম জমিদার বাবু। উনি একটা ইংরেজি দৈনিক পত্রিকা পড়ছিলেন। আমাকে দেখে একবার দৈনিক পত্রিকা থেকে চোখ সরিয়ে চাইলেন। তারপর বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কে তুমি? আর এই ঝড় বাদলের দিনে আমার এইখানে কেন এসেছো? কি দরকার? আসলে আমি একজন ভবঘুরে পথিক। পথে পথে ঘুরে বেড়াই আর ঈশ্বরের নাম করি। আজকে রাত্রির জন্য কি আশ্রয় পেতে পারি? এইবার জমিদার বাবু আমাকে তুমি থেকে আপনি সম্বোধন করতে লাগলেন। তারপর বললেন, আপনার আশপোশাক দেখে তো আমার মনে হচ্ছে আপনি কোনো সাধু টাধু। ঠিক আছে, আমার নায়েব আপনার থাকার ব্যবস্থা করে দেবে। আপনি কি জাতিতে? আগে আমি ব্রাহ্মণ। আমার কথা শুনে তিনি আমাকে সামনের আসনে বসতে বলে নায়েব দুর্গা দাসকে ডাকলেন। নায়েব মশাই, বলি ও নায়েব মশাই, শুনুন একবার এদিক পানে। দেখলাম ভিতর থেকে এলেন একজন অল্প বয়স্ক লোক। তারপর বুকের কাছে 2 হাত জোর করে বললেন, বলুন জমিদার বাবু। এই ব্রাহ্মণ ব্যক্তি আমাদের অতিথি হতে চান। আপনি এক কাজ করুন, এই বাড়িতে অতিথিশালায় ওনার থাকার ব্যবস্থা করে দিন। দেখি যদি সাধু মানুষের কল্যাণে যদি কিছু দুর্ভাবনা কমে। এই বলে জমিদার বাবু আবার তামাক খেতে শুরু করলেন। আমি কিন্তু তখনই গেলাম না। ওনাকে বললাম, জমিদার বাবু, সত্যি করে বলবেন ব্যাপারটা কি? আমি আসার পথে একটা পালকিকে আপনার বাড়ির দিকে আসতে দেখলাম। ব্যাপার কি? কিছু কি হয়েছে? আপনার মুখ দেখে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই আন্দাজ করেছেন। আসলে ওই পালকি বাহক আমার খোকাকে নিয়ে আসছিল। আসলে তার যে এই কদিন থেকে কি হয়েছে সেটাই বুঝতে পারছি না, তাই বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেকের কল্যাণ করেছেন। আচ্ছা, আপনার নামটাই জানা হলো না, একটু বলবেন আপনার নামটা? আমি হেসে বললাম, আমি মানুষের কল্যাণেরই চেষ্টা করি। আসলে আমার যিনি গুরু তিনি আমাকে এই উপদেশ দিয়েছেন। তাই নিজের শক্তি দিয়ে যদি মানুষের ভালো করতে পারি তাহলে আমার আর কিছুরই দরকার নেই। আমার নাম তারানাথ চক্রবর্তী। কি আপনি সেই মহাসাধক তারানাথ তান্ত্রিক? এই যে অবিশ্বাস্য! আমি কতবার যে আপনার বাড়িতে লোক পাঠিয়েছি তারই হত্যা নেই। আমার লোক প্রতিবার ফিরে এসেছে, কিন্তু আপনি যে স্বয়ং আমার কাছেই আসবেন, সত্যি সত্যি এটা আমার ধারণারও অতীত ছিল। বেশ, আপনি যখন সংকটাপন্ন তখন আপনাকে আমি সাধ্য মতোই সাহায্য করব, কিন্তু আজকে নয়। আমি কালকে সকালবেলা আপনার সঙ্গে আগেই বাস্তুটা ঘুরে দেখব, তারপর বলছি কি করলে আপনার বাস্তু শান্তি হবে। জমিদার বাবু এইবার আমার হাত ধরলেন, তারপর বললেন, আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো?
সে যে কেমন হিংস্র হয়ে উঠেছে সেটা আমি আপনাকে না বলে বোঝাতে পারবো না। তার তার ঘরে ঢোকা মানেই স্বেচ্ছায় মৃত্যুবরণ করা। আপনি দয়া করে একটা পথ বাতলে দিন, এই কষ্ট আর দেখতে পারছি না। এই বলে জমিদার মশাই বেজার মুখে সামনের অন্ধকারের দিকে চেয়ে রইলেন। আমি উঠে পড়লাম আর সেই সময় নায়েব দুর্গা দাসের সাথে চলতে শুরু করলাম। কিন্তু সেই দিন রাত্রিবেলাতেই একটা ঘটনা ঘটে গেল। খাওয়া দাওয়ার পর বেশ ভালো মানের তামাকের ব্যবস্থা করে দিয়েছিলেন জমিদার বাবুর নায়েব মশাই। খানিক পরেই চাকর আমাকে তামাক দিয়ে গেল। তামাক খেয়ে আমি শুয়ে পড়লাম। হ্যারিকেনটা মাথার কাছেই টিমটিম করে জ্বলছিল। আসলে মাথার কাছে আলো নিয়ে না শুলে আমার ঘুম হতো না, বিশেষত অচেনা স্থানে। কিন্তু সেই সময় নিস্তব্ধ জমিদার বাড়িতে কার যেন পায়ের শব্দ শুনতে পেলাম, আর আমার তন্দ্রাটা ছুটে গেল। দেখলাম আমার সামনে দিয়ে একটি ব্যক্তি খুব ধীরে ধীরে চলে যাচ্ছে। আমি উঠে পড়লাম আর সেই ব্যক্তির পিছু নিলাম। সামনের বিরাট থাম দেওয়া বারান্দা খুটখুটে অন্ধকার, কিন্তু মেঘমুক্ত আকাশের চাঁদের সামান্য জ্যোৎস্নার আলো এসে পড়েছিল ওই বারান্দায়। আমি ওই ব্যক্তির পথ অনুসরণ করলাম। দেখলাম সে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে ওপরের দিকে। আমিও চলতে লাগলাম, কিন্তু গিয়ে দেখি যে জমিদার বাবুর ঘরের সামনে যে রক্ষী পাহারা দিচ্ছিল সে নাক ডেকে ঘুমোচ্ছে। দরজা খোলা আর ভিতরে থাকা ওই জমিদার বাবু ঘুমে অচেতন। দেখলাম ওই ছেলেটা ধীর পায়ে এগিয়ে গেল জমিদার বাবুর দিকে, আর সে একবার জমিদার বাবুর দিকে চেয়ে হিংস্রভাবে বলে উঠল, জমিদার, তুই আমার অনেক ক্ষতি করেছিস, তৈরি থাক, তোকে আমি এইবার প্রাণে মেরে ফেলবো। তুই কি ভাবছিস আমাকে আর আমার মাকে মেরে আমাদের সবকিছু থেকে বঞ্চিত করে তুই সুখে ঘুমোবি? আমি কিছুতেই সেটা হতে দেব না। দেখ এইবার তোকে জমের দুয়ারে যদি না পাঠাই তাহলে আমার নামও হারু নয়। এই বলে সে তার হাত দুটি ঘুমন্ত জমিদারের দিকে বাড়িয়ে দিল। কিন্তু সেই সময়েই বাড়ির পিছনের জঙ্গল থেকে শিয়ালের ডাকে জমিদার বাবুর ঘুম ভেঙে যায়। আর যেই না তিনি চোখ খুলেছেন অমনি তার হত্যাকারীকে ভীষণ ভয় পেয়ে চমকে উঠে চিৎকার করে বলেন, কে খোকা, তুই এইখানে কি করছিস? আর আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছিস কেন? প্রহরী কই? আমাকে মেরে। বাকি কথাটা শেষ হওয়ার আগেই জমিদার বাবুর মুখটা সে চেপে ধরল, আর জমিদার বাবু ছটফট করতে লাগলেন। আমি সামনেই দাঁড়িয়েছিলাম। আমি আর চুপ করে থাকা ঠিক মনে না করে ওই ছেলেটার চুল ধরে তাকে সরিয়ে দূরে ঠেলে ফেলে দিয়ে বললাম, এ কি, আপনি নিজের ঘুমন্ত বাবাকে এইভাবে হত্যা করছেন কিভাবে? সাহস তো কম নয়। সে আমার দিকে তাকিয়ে রইল। আর দেরি না করে একটা খড়ি নিয়ে ওই ছেলেটির চারপাশে মন্ত্র পড়তে পড়তে একটা গণ্ডি কেটে দিলাম। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। আর এই গণ্ডিটার থেকে সে বারবার বেরোবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই পারল না। জমিদার বাবু বিছানা থেকে উঠে বসে সবকিছু লক্ষ্য করছিলেন। আমি তখন জমিদার বাবুকে শান্ত করে দিয়ে বললাম, ভয় নেই, আমি ঠিক করে দিচ্ছি। প্রহরীকে ডেকে এনে এখন নিজের ঘরে রেখে আসতে বলুন, আর আপনি নিজের ঘুমটা শেষ করুন। ভয় নেই, দরজার চৌকাঠের মধ্যে আমি টাটকা জবা ফুল রেখে দিচ্ছি। এই ফুল থাকলে কোনো অশুভ শক্তি আপনার ধারে কাছে আসতে পারবে না। ছেলেটাকে আমি একটা ছোট্ট তিলক পরিয়ে দিয়েছিলাম। সে মূর্ছিত হয়ে রইল, আর প্রহরী দুজন মিলে তাকে তার ঘরে বন্ধ করে দিল। আর আমি জমিদার বাবুর ছেলের দরজার বাইরে এঁকে দিলাম একটা তান্ত্রিক চিহ্ন।
আর 3 বার বীজ মন্ত্র পাঠ করে নিজের ঘরে ফিরে এলাম। ঠিক ওই সময়ই আমার মনে হলো আমার শিয়রে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি তাকে অনুভব করে বাড়িয়ে দিলাম হ্যারিকেনের শিখাটা। হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দিতেই দেখলাম যে দেওয়ালে কার একটা ছায়া মূর্তি পড়েছে। কিশোরী অবাক হয়ে বলল, মানেটা কি? মানুষ নেই কিন্তু তার ছায়া মূর্তি আছে। তারানাথ কলকেতে টান দিয়ে বলল, একদম ঠিক। ওই ছায়াটা দেখেই আমি বুঝলাম এ কোনো সাধারণ মানুষের অশরীরী। সেই মুহূর্তে জমিদার বাবুর ছেলের দেহ থেকে বেরিয়ে এসেছে আমার অনিষ্ট করবে বলে। সেই ছায়াটা আমার দিকে এগিয়ে এলো, কিন্তু আমার প্রথমেই ছিল গাত্রবন্ধন মন্ত্র দিয়ে নিজেকে বাঁধা। আর আমি মধুসুন্দরী দেবীর কৃপাধন্য, তাই কোনো নিম্ন শ্রেণীর জীব আমার কাছেও ঘেঁষতে পারে না। আমি এইবার ওই নিশুতি রাতেই তাকে বললাম, হারু, তোমার অভীষ্ট কোনো দিন সফল হবে না। তুমি যে কারণে এই বাড়ির ক্ষতি চাইছো সেটা কোনো দিন সম্পূর্ণ হবে না, অন্তত আমি তা কোনোদিনও হতে দেব না। ঠাকুরমশাই, হারুকে? তারানাথ মৃদু হেসে আমাকে বলল, সবুর করো, কে সেইটা এখনই বলছি না, কিন্তু অবশ্যই জানতে পারবে। সেই ছায়া মূর্তিটি ক্রমেই মিলিয়ে গেল। আমার 2 চোখে ঘুম এলো না, বাকি রাত্রিটুকু ঘুমোতে পারলাম না। ভেবো না যে ওই ভূতের ভয় আমি কাবু হয়েছিলাম। আসলে ওই অশরীরী সারা রাত্রি বাইরে কান্নাকাটি করতেই থাকলো। পরদিন সকালে ঘুম থেকে ওঠার সময় ভৃত্য আমাকে বলল, ঠাকুরমশাই, এই জমিদার বাবু আপনারে তলব করিছেন। আমি তা শুনে সকালের নিত্যক্রিয়াদি সেরে গেলাম জমিদার বাবুর বাড়ি। দেখলাম এক রাতেই তার চোখ মুখ কেমন যেন বসে গিয়েছে, মানে কালকের ভয়ের রেশ এখনো অবধি কাটেনি। আমাকে দেখে তিনি একটু নড়ে চড়ে বসলেন, তারপর 2 হাত জড়ো করে বললেন, ঠাকুরমশাই, শুনেছি অনেক বড় তান্ত্রিক। আমার খোকাকে একটু ঠিক করে দিন। সে কেন আমার কাছে এসেছিল ওইভাবে আমাকে হত্যা করতে? আমি তার নামে এত বিষয় সম্পত্তি রেখে দিয়েছিলাম, আমার মৃত্যুর পর সেই না এগুলোর অধিকারী হবে। তা সত্ত্বেও আমাকে এইভাবে খুন করতে সে উঠে পড়ে লেগেছে। আমি এইবার দৃঢ় কণ্ঠে ওনাকে জিজ্ঞাসা করলাম, জমিদার বাবু, আমাকে সত্যি করে বলুন তো, সপ্তাহ খানেকের মধ্যে কেউ কি মারা গিয়েছে? আর আপনার কি একটাই খোকা? জমিদার বাবু ইতস্তত করে বললেন, এই কথা কেন বলছেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না ঠাকুরমশাই। সব কিছুই ঢুকবে। দেখুন, আমি কিন্তু সাধু মানুষ। আপনার বাড়িতে আসার পর থেকে আমার কিন্তু কিছুই বুঝতে বাকি নেই। আচ্ছা, বাড়িতে সর্বমোট আপনারা কয়জন থাকেন? জমিদার বাবু তামাক খেতে খেতে হিসেব করে বললেন, মোট 20-22 জন, জি চাকর মিলিয়ে। কেন ঠাকুরমশাই? না, আপনার বাড়িতে বাড়তি একজন থাকে, যে কিনা মৃত্যুর আগেও এখানে ছিল, কিন্তু মৃত্যুর পর সে এখনো আছে। আর এমনি এমনি কোনো অশরীরী আত্মা থাকে না এখানে, নিশ্চয়ই তার মায়া জড়িয়ে আছে। সত্য করে বলুন জমিদার মশাই, যদি প্রাণের মায়া থাকে তাহলে আমাকে মিথ্যে বলবেন না। আমি কিন্তু আপনাকে বাঁচিয়ে দিতে পারবো তখনই যদি আপনার কাছ থেকে পুরো সত্যিটা জানতে পারি। এইবার ওই আত্মা আপনার ছেলের মধ্যে প্রবেশ করে আপনাকে হত্যার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু বাধা পেলে সেই জমিদার বংশ লুপ্ত করে দেবে। জমিদার বাবু বেশ খানিকটা চিন্তা করে আমাকে সব কথা খুলে বললেন। আসলে আমার প্রথম পক্ষের স্ত্রী রুগ্নভাবেই মারা গিয়েছিল ঠাকুরমশাই। সে তার একটি মাত্র ছেলে হারুকে রেখে যায়। আমার ছেলেটি ছিল মানসিকভাবে ব্যাধিগ্রস্ত। আমার বিয়ের খুব অল্প বয়সেই আমার স্ত্রী মারা যায় বলে ওই হারুর দেখাশোনার জন্যই আমি আবার দ্বিতীয় পক্ষে বিয়ে করেছিলাম। আসলে তাকে দেখাশোনার জন্য একজন উপযুক্ত মায়ের সান্নিধ্য এনে দেব বলেই মনে করেছিলাম। কিন্তু আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী অভয়া,
আমার প্রথম পক্ষের ছেলেকে মেনে নিতে পারেনি। আমার এই ছোট খোকাই তাকে আমার অজ্ঞাত সারে তাকে বিষ খাইয়ে হত্যা করেছে, কিন্তু খবরটা চাপা থাকে। কেন মেরেছিল সেটা আশা করি বুঝতেই পারছেন। কেননা আমার স্ত্রী ভেবেছিল যে বড় খোকা যদি বেঁচে থাকে তাহলে আমার বিষয় সম্পত্তি সেই ভাগ পাবে। তাই তার এই কুটবুদ্ধি দিয়ে সে আমার বড় খোকাকে শেষ করে। আপনার দ্বিতীয় পক্ষের স্ত্রী এখন কোথায়? এইবার জমিদার বাবু গালে হাত দিয়ে কাঁদতে শুরু করলেন। তরতর করে চোখের জল ওনার বলিরেখাপূর্ণ গাল দিয়ে টপ টপ করে ঝরতে লাগলো। আমি চুপ করেই রইলাম। উনি একটু নিজেকে ধাতস্থ করে নিক, তারপর না হয় সব শোনা যাবে। এই সময়ই বাতাসে একটা আষ্টে গন্ধ পাচ্ছিলাম, আর নিজের সাধন শক্তি গুণে বুঝলাম যে এইটা আর কিছু নয়, ওই মৃত হারুর আত্মা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সে কটমট করে নিজের বৃদ্ধ পিতার দিকে তাকিয়ে আর যা বলছিল সেইগুলো আমি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিলাম। সে বলছিল, চোখের জল বাঁচিয়ে রাখুন, কেননা এই বাড়ির ধ্বংস হতে দেখতে হবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি আমার মাকে সুস্থ রাখতে পারেননি, আমাকে ভাই বিষ দিয়ে হত্যা করেছে। কেউ ঠিক থাকবে না। শ্মশান বানিয়ে ছাড়বো এই বাড়ি, শ্মশান বানিয়ে ছাড়বো। সে অট্টহাসি হাসতে লাগলো। ওই অট্টহাসির দমকে বাড়ির পেয়ারা গাছ থেকে একটা পাখির ছানা শুদ্ধ বাসাটি মাটিতে পড়ল। জমিদার বাবু কিছুক্ষণ পর বললেন, ঠাকুরমশাই সে যে আর নেই। খুব অল্প দিন হলো সে অপঘাতে মারা গিয়েছে। একদিন রান্নাঘরে সন্ধ্যার দিকে ঢুকেছিল। ওই দিন ঝি আসেনি, কয়লা রাজ দেওয়ার দরকার ছিল। আজ দিতে গিয়ে সে লক্ষ্য করেনি কখন তার তাঁতের শাড়িতে আগুন লেগে গিয়েছে। ওই সময় তার শাড়ির আঁচলে লেগে যাওয়া আগুন থেকেই সে মরিয়া হয়ে চিৎকার করলো, কিন্তু আশেপাশে কেউ ছিল না। আর ওই অগ্নিকাণ্ডেই অভয়া মরল আমাকে নিঃস্ব করে দিয়ে। মৃত্যুর সময় তার ঝলসানো দেহে সামান্য প্রাণ অবশিষ্ট ছিল। সে ওই অর্ধদগ্ধ অবস্থায় অতি ক্ষীণভাবে বলল, আমার সতীনকে দেখলাম, সেই আমার দিকে কুট নজর দিয়েছে। বাড়িতে অশরীরীর দল বাসা বেঁধে আছে, শেষ করে দেবে। এইটুকু সাবধান বাণী দিয়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর শুধু আমার তাই নয়, সে নাকি আমার বড় খোকার হারুর কথাও বলেছিল। আমি শেষেরটুকু শুনিনি। আমি চুপ করে শুনে বললাম, ঠিক আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। বুঝতে পারছি যে আপনার কোনো দোষ নেই, এতে দোষী শাস্তি পেয়েছে। আজকে আমি বাড়িতে একটা ক্রিয়া করব। আপনার ছেলেকে থাকতে বলবেন, তারপর দেখি কি হয়। তার আগে একবার আপনার বাড়িটা ঘুরে দেখতে চাই। জমিদার বাবু আমাকে তার বাড়িটা ঘুরিয়ে দেখালেন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে চোখ পড়া মাত্রই আমার কি মনে হলো একটা ছোট্ট কাঠের টুকরো সেই দিকে ছুঁড়ে দিলাম। বললে বিশ্বাস করবে না, যেই না ছুঁড়েছি সাথে সাথে তাতে আগুন লেগে গেল। ব্যাপারটা জমিদার বাবু নিজেও লক্ষ্য করেছিলেন। আমি বিচক্ষণ, তাই ব্যাপারটা বুঝতে বেশি দেরি হয়নি। ওইটা দেখেই বুঝেছিলাম এই বাড়িতে কিছু একটা আছে যা অতি সহজে এদের ছাড়বে না। সন্ধ্যার দিকে আমি সমস্ত সরঞ্জাম নিয়ে একটা গৃহে বসে পড়লাম। আমার কাছে রাখা ছিল তান্ত্রিক কিছু উপাচার সামগ্রী, আর সেই সাথেই একটা রক্ষাকালীর ছবি। সে ছবি আমার কাছে সর্বদা থাকে। মা আমাকে রক্ষা করেন সর্বদা। আমি এক মনে ধুনি জ্বালিয়ে বসে পড়েছিলাম, আর সেই সাথেই জপ করছিলাম। আমার পাশেই বসেছিল ওই ছেলেটা আর জমিদার বাবু।
সকলকেই নির্দেশ দেওয়া ছিল যে কেউ যেন দরজা খুলে উঠোনে না বেরিয়ে পড়ে। বহুক্ষণ ধরে মন্ত্রপাঠ করে আমি জপ করলাম। সবে এক মালা জপ শেষ হয়েছে, সেই সময় বাড়ির বাইরে থেকে শুনলাম একটা কান্নার শব্দ। কেউ যেন পুরুষ আর নারী উভয় কণ্ঠেই ইনিয়ে বিনিয়ে কাঁদছে আর ঘুরে বেড়াচ্ছে। জমিদার বাবুর ছোট ছেলেটা আর্তনাদ করে মূর্ছা গেল। জমিদার বাবুর মুখ শুকিয়ে গিয়েছিল। আমি দেখলাম আমার সামনে একটা ধোয়া জমাট বেঁধে মানুষের আকার ধারণ করছে। সে আমার দিকে ক্রমেই আক্রমণের ভঙ্গিতে এগিয়ে আসার চেষ্টা করছে। আমি জপ কারণ সুধা যেই না নিবেদন করতে যাব, সেইটা ধরতে গিয়েই পাত্রটা উল্টে গেল। তারপর আমার আশেপাশে সব কিছু কেউ যেন ভাঙতে শুরু করলো। এও দেখলাম যে জমিদার বাবুর ছোট ছেলেটার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সে হঠাৎ করেই উঠে বসলো। তার চোখে মনে হচ্ছিল কেউ যেন রক্ত ঢেলে দিয়েছে। ওই রক্তাক্ত দৃষ্টি মেলে সে আবার তার দুই হাত দিয়ে আমার দিকে এগিয়ে এলো। কিন্তু আমি আগে থেকেই তৈরি ছিলাম, আর একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। ওইটাই ছুড়ে দিলাম ওই ভূতে পাওয়া ছেলেটার দিকে। ছেলেটা ছটফট করতে লাগলো। কি ছুড়লেন ঠাকুরমশাই? সর্ষের থেতো করা গুঁড়ো। এই সর্ষে হচ্ছে ভূতের জম। আমি এইবার ওই সুরার পাত্রটা মায়ের ছবির কাছে ছুঁয়ে দিয়ে তারপর ওইটা প্রসাদ করে সেই অশরীরীর দিকে এগিয়ে দিলাম। আমি মন্ত্র পড়তে লাগলাম। জয়োত্তম দেবী চামুণ্ডে, জয় ভূতার্তি হরণী, জয় সর্বগত দেবী কালরাত্রি নমস্তুতে। ওই সুরা খেয়েই ওই অতৃপ্ত অশরীরী কাবু হয়ে পড়ল। সে আমার দিকে আর এগিয়ে আসতে পারছিল না। বাতাসে আবার ওই বিশ্রী গন্ধটা ভেসে আসছিল, কিন্তু আমি তাকে একটা জবা ফুল তুলে ছুঁড়ে মারলাম। সেই ছায়া মূর্তির শরীরটা আবার বাতাসে রূপান্তরিত হলো। আমি এইবার ঘন্টা বাজিয়ে জোরে জোরে মা রক্ষা কালীর মন্ত্র আউরে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেখতে দেখতে ওই ঘরটা দিব্য আভায় ভরে উঠল। আর একটা ধোয়ার কুণ্ডলী ওই ছেলেটার মধ্যে থেকে বেরিয়ে এসে দ্রুত বাইরের দিকে বেরিয়ে গেল, সমস্ত গাছপালা ভেঙে দিয়ে। যখন আমি মন্ত্র পাঠ করছিলাম ওই সময় ঝড়ের সে কি দাপট, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। আমি ক্রিয়া সম্পূর্ণ করে আবার মঙ্গল তিলক পরিয়ে দিলাম ওই ছেলেটাকে। ছেলেটা গভীর নিঃশ্বাস ফেলতে লাগলো সংজ্ঞাহীন ভাবেই। আঁকড়ে ধরলো মায়ের ওই ছবিটা, যেন তার সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়েছে। কিন্তু এই সময় মা আমাকে বললেন, তারানাথ, তুমি এই পাপিষ্ঠদের বাঁচিয়ে রাখার বৃথা চেষ্টা করো না। এদের খুব শীঘ্রই পতন হবে। এই তাদের অদৃষ্ট লিপি। এই জমিদার অত্যাচারী, অনেক নিরীহ মানুষদের হত্যা করেছেন। এদের পাপের ঘড়া পূর্ণ হলো। এই বলে মা রক্ষা কালী ওইখান থেকে চলে গেলেন। এত কিছু হওয়ার পর জমিদার বাবু যখন জ্ঞান ফিরে পেলেন, তখন আমি নির্ভীক ভাবেই জমিদার বাবুর দিকে চেয়ে বললাম, আপনি এখন বিপদমুক্ত, কিন্তু আপনি যে পাপ করেছেন নিজের স্ত্রীর কথা শুনে, সেই শাস্তি স্বয়ং বিধাতা আপনাকে দেবেন। জমিদার বাবু শুকনো মুখে চেয়ে রইলেন। আর ঘন্টাখানেক বাদে সব কিছু আগের মতোই সুস্থ স্বাভাবিক হয়ে গেল। দিনের আলো ফোটার পর আমি ওইখান থেকে কিছু না খেয়েই বিদায় নিয়েছিলাম। তারানাথ গল্প শেষ করার পর থামল। কিশোরী এইবার জিজ্ঞাসা করল, জমিদার বাবু কি শাস্তি পেয়েছিলেন? হ্যাঁ, আমি ওই দিন চলে গেলেও ফিরে আসার সময় শুনেছিলাম জমিদার বাবু মারা গিয়েছেন। গভীর অবসাদে উনি গলায় দড়ি নিয়েছিলেন, আর তার ওই ছোট ছেলেটা নদীতে স্নান করতে গিয়ে ডুবে মারা যায়।
এইখানে আমার কিছুই করার ছিল না। বিধাতার লিখন খণ্ডন করবে কে? মা আমাকে বলে দিয়েছিলেন, একজন নিরপরাধের চোখের জল ওই জমিদার বাড়িতে অভিশাপ হয়ে নেমে এসেছিল। আমি যদিও সাময়িকভাবে ঠিক করে দিয়েছিলাম, কিন্তু যা হবার তা তো হবেই। তারানাথ চুপ করল। বৃষ্টি এখন খানিকটা ধরে এসেছে, ফলে আমি আর কিশোরী বাড়ির পথ ধরলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।